শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন প্লাতা নদীর ধারে, রবি ওকাম্পোর প্রণয় কথা, রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজকে একাদশ পর্ব, অন্তরের অন্ধকার। গল্প পাঠে সুপর্ণা মিশ্র, চরিত্রে রবীন্দ্রনাথ তথা জয়দীপ মণ্ডল, ভিক্টোরিয়া তথা সুপর্ণা মিশ্র এবং সমগ্র চরিত্রে দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে অন্তরের অন্ধকার। রবীন্দ্রনাথ অসুস্থ, তার আপাতত পেরু যাওয়া স্থগিত। কিছুদিনের জন্য অন্তত আটকে থাকতে বাধ্য হচ্ছেন বুয়েনোস আইরেসে। তখন তিনি হোটেল বন্দী। প্লাজা হোটেলে ব্যবস্থা হয়েছে তার চিকিৎসার। রবীন্দ্রনাথের চিকিৎসা হচ্ছে হোটেলে। তার দেশ থেকে, আত্মীয় স্বজন থেকে এত দূরে কে করছে তার দেখভাল, তার যত্ন, কে ভালোবেসে নিয়েছে তার দায়িত্ব? 10 বছর ধরে এই মানুষটির জন্য অপেক্ষা করেছেন ভিক্টোরিয়া ওকাম্পো। তার লেখা সব ফরাসি, স্প্যানিশ, ইংরেজি অনুবাদে পড়েছেন তিনি। যার প্রেমে পড়েছেন পাগলের মতো, যাকে প্রায়ই চিঠি লেখেন, নিবিড় ভালোবাসার চিঠি। সেসব চিঠি থেকে যায় তার ডায়েরিতে, যাকে এই তো সেদিন একটি চিঠিতে লিখেছেন, যদি কোনোদিন বাংলা শিখি তোমার কাছেই শিখব, শেখাবে তো? অসম্ভব আমার পক্ষে রবীন্দ্রনাথকে হোটেলে ফেলে রাখা। তার সঙ্গে আজই দেখা করব, আমি নিয়ে আসবো তাকে আমার কাছে আজই। 7ই নভেম্বর সকালে ঠিক করে ফেললেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথ আর কারও নন, শুধু তার। মাত্র 5 দিন আগে 2রা নভেম্বর লা নেসিয়ন পত্রিকায় প্রকাশিত হয়েছে ভিক্টোরিয়ার প্রবন্ধ। সাবলীল আবেগে লিখেছেন তিনি রবীন্দ্রনাথ প্রসঙ্গে তার হৃদয় কথা। প্রবন্ধের নাম রবীন্দ্রনাথ পড়ার আনন্দ। গীতাঞ্জলি প্রথম পড়ে যে কান্না তিনি কেঁদেছিলেন, সেই কান্নাই ফিরে এসেছে বারবার ফরাসি, স্প্যানিশ, ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথের অন্য অনেক কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস পড়ে। এ কান্না শুদ্ধির। এ কান্নার মধ্যে চলছে চৈতন্যের আলো। এ কান্নার মধ্যে আনন্দের বীজ যেমন থাকে ঝিনুকের মধ্যে মুক্তা। লেখাটা নিজেই দেব রবীন্দ্রনাথের হাতে, ভেবেছেন ভিক্টোরিয়া। কিন্তু লেখাটা যতবার পড়েছেন কেমন যেন লজ্জা করছে তার, দ্বিধা বাধা দিচ্ছে তার একান্ত ইচ্ছেকে। এ কেমন লেখা? এ তো প্রবন্ধের আড়ালে টেনে একটি প্রেমপত্রই লিখে ফেলেছেন তিনি রবীন্দ্রনাথকে। প্রবন্ধের ভাবটি ছাপিয়ে উঠেছে প্রেমপত্রের মায়া। রবীন্দ্রনাথের জন্য প্রবন্ধের একটি ইংরেজি অনুবাদও করেছেন ভিক্টোরিয়া। অনুবাদেও মূল প্রবন্ধের ব্যক্তিগত আবেগ, উচ্ছ্বাস, প্রেম ও প্রণতি। রবীন্দ্রনাথ কি পড়তে পারবেন প্রবন্ধের মধ্যে লীন হয়ে থাকা এই লিপি? প্রিয়তম রবীন্দ্রনাথ, তোমাকে শুধুই চিনেছি তোমার লেখার মধ্য দিয়ে। তোমার লেখা আমাকে দেয় বিশুদ্ধ আনন্দ। পৃথিবীর আরো কোনো লেখক বা দার্শনিক আমাকে দেখাতে পারেননি আনন্দের এই রূপ। তোমার লেখা পড়তে পড়তে কখন তুমি আমার হয়ে গেছো। তোমার লেখায় আমি তোমাকে পাই, তোমাকে স্পর্শ করি, তোমার সঙ্গে থাকি, তোমার সঙ্গে উধাও হয়ে যাই আমার পরিচিত প্রাতক্ষিকের সীমা পেরিয়ে। তোমার লেখা পড়তে পড়তেই তোমাকে আদর করি, সোহাগ জানি। আমার রবীন্দ্রনাথ, জানি না আমার প্রবন্ধ তোমার কেমন লাগবে, কিন্তু এইটুকুই কি বুঝতে পারবে তুমি, আমি তোমার প্রেমে পড়েছি। আমার প্রবন্ধের অন্তর্বার্তা তো সেটাই রবীন্দ্রনাথ। আমি তীব্রভাবে পাগলের মতো তোমার প্রেমে পড়েছি। যদি উপায় থাকতো চিরদিন তোমাকে আমি রেখে দিতাম আমার কাছে। যদি পারতাম পালাতাম তোমারই সঙ্গে, সব ছেড়ে। রবীন্দ্রনাথ, তুমি আমার আনন্দ, আমার অমৃত। তোমাকে ভালোবাসার মধ্যেই
আমার অন্তিম পূর্ণতা। রবীন্দ্রনাথের কাছে কিছুতেই একলা যেতে সাহস করলেন না ভিক্টোরিয়া। নার্ভাস লাগছে তার। যদি নিজেকে সামলাতে না পারে, যদি সেই পরম পুরুষকে দেখা মাত্র নিজের আবেগের কাছে পরাজিত হন। সঙ্গে নিলেন বন্ধু এদেলিয়াকে। এদেলিয়াকে বলেছেন ভিক্টোরিয়া কিছু না লুকিয়ে সার কথাটুকু। রবীন্দ্রনাথের প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছেন। তুই আবার দুঃখ পাবি ভিক্টোরিয়া, তোর সঙ্গে বয়সের এত তফাৎ। তাছাড়া উনি ভিন দেশের মানুষ, সেই দেশ সমাজ সম্পর্কে আমরা কতটুকু জানি। তুই কিন্তু পাগলামি করছিস। তিনি কি বুঝবেন তোর মন? এদেলিয়া চান ভিক্টোরিয়া যেন নতুন কোনো আঘাত না পান রবীন্দ্রনাথের কাছে। তিনি বুঝুন বা না বুঝুন, আমার আর ফেরার পথ নেই। তাছাড়া তিনিই তো বলেছেন একটি কবিতায়, নাই বা বুঝলে তুমি মোরে, চিরকাল চোখে চোখে নতুন নতুন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বুঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্তকে বুঝেছে কখন। সরাসরি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করার কোনো প্রশ্নই আসে না। ভিক্টোরিয়া আর এদেলিয়া প্রথমে দেখা করলেন রবীন্দ্রনাথের ইংরেজ সেক্রেটারি এলমহার্টসের সঙ্গে। এলমহার্টস জানালেন রবীন্দ্রনাথকে নিয়ে দুর্ভাবনার কথা। পেরুর রাজধানী লিমা অনেক দূরের পথ, পেরোতে হবে আন্দেস পাহাড়। রবীন্দ্রনাথের হার্টের যে অবস্থা, তাতে লিমা যাওয়া তার পক্ষে অসম্ভব। এখন তার দরকার সম্পূর্ণ বিশ্রাম। শহর থেকে দূরে কোনো নদী, উদ্যান বা অরণ্যের কাছে। স্যান ইসিড্রোতে আমাদের একটা বাড়ি আছে, বাড়িটা নদীর পাশে, বেশ বড় একটা বাগানও আছে। সেখানেই থাকতে পারেন রবীন্দ্রনাথ। পুরো বাড়িটাই ছেড়ে দেব ওনার জন্য, বললেন ভিক্টোরিয়া। রবীন্দ্রনাথকে কাছে পাওয়ার, তার সেবা যত্ন করার এই সুযোগ ছাড়তে চান না ভিক্টোরিয়া। অথচ স্যান ইসিড্রোতে তার নিজের কোনো বাড়িই নেই। যে বাড়ির কথা তিনি এলমহার্টসকে বললেন, সেটি তার বাবা মায়ের বাড়ি। তারা কি এই বাড়ির অংশ ছাড়তে রাজি হবেন ভারতবর্ষ থেকে আসা এক কবির জন্যে? আপনারা একটু অপেক্ষা করুন, আমি রবীন্দ্রনাথকে বলছি আপনারা তার সঙ্গে দেখা করতে চান, তাই তো? বললেন এলমহার্টস। এলমহার্টস ঘর থেকে চলে যাওয়ার পরই ভিক্টোরিয়ার মনে হলো এইভাবে দেখা করতে আসাটা উচিত হয়নি। চল পালিয়ে যাই, ভীষণ নার্ভাস লাগছে, কিছুতেই পারবো না ওনার সঙ্গে কথা বলতে। এদেলিয়াকে বললেন ভিক্টোরিয়া। এখন আর তা হয় না, খুব খারাপ হবে সেটা। তাছাড়া তুই তো এইমাত্র বললি তুই ওকে স্যান ইসিড্রোর বাড়িতে নিয়ে যাবি। পারবি? তোর বাবা মা রাজি হবেন? চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব ওকে আমার কাছে নিয়ে আসতে। ঘরে ঢুকলেন রবীন্দ্রনাথ। ভিক্টোরিয়ার মনে হলো তার আবির্ভাব হলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ভিক্টোরিয়া আর এদেলিয়া। রবীন্দ্রনাথ মৃদু কণ্ঠে বললেন, বসো। ভিক্টোরিয়া বিহ্বল হয়ে তাকিয়ে রবীন্দ্রনাথের দিকে। তার কথা বলার ক্ষমতা সম্পূর্ণ লুপ্ত হয়েছে। স্বাভাবিক ঔদ্ধত্য আর আশ্চর্য ধ্যান গম্ভীর এক মাধুর্যের সংশ্লেষে তৈরি হয়েছে মানুষটির আভিজাত্য, তার ব্যক্তিত্বের মহিমা। আমার বাবার বয়সী, অথচ কপাল কি মসৃণ, বয়সের কোনো রেখা চোখে পড়ে না, ভাবলেন ভিক্টোরিয়া। দীর্ঘদেহী রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন চোখের সামনে। তার সুগঠিত পুরুষালী গ্রীবা পর্যন্ত নেমে এসেছে সাদা চুলের সযত্নে রচিত তরঙ্গ। তার কপালটি দ্যুতিময়। কি সুন্দর তার কালো চোখ, তার আঁখিপাতের সৌন্দর্য অকল্পনীয়। সেই অনিন্দ সুন্দর পুরুষোত্তমের দিকে তাকিয়ে ভিক্টোরিয়ার মুখে একটিও কথা সরছে না। সম্পূর্ণ বাকরুদ্ধ তিনি। তার শুধু মনে হলো রবীন্দ্রনাথকে কাছে পেয়ে পূর্ণ হলো তার অন্তর, রঞ্জিত হলো তার চিত্ত। তার হৃদগগনের বাতাস যেন মন্থর হয়ে এলো রবীন্দ্র সৌরভে। রবীন্দ্রনাথের আলোয় যেন তার চক্ষু দুটি মুক্ত হয়ে উঠল ফুটি। কিছুই তো করেননি রবীন্দ্রনাথ, শুধু দাঁড়িয়েছেন সামনে এসে। তবু ভিক্টোরিয়ার অন্তরাত্মা বলে উঠল, হে আমার দেবতা, এই জন্মেই ঘটালে আমার জন্মান্তর। ভিক্টোরিয়ার সমস্ত শরীর অবশ হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই একটিও না কথা বলা বিদায় নিলেন তিনি। এডেলিয়া বেশ অপ্রস্তুত ভিক্টোরিয়ার ব্যবহার। কি জানি রবীন্দ্রনাথ কি ভাবলেন। রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চেয়ে ফুল আর চিঠি পাঠালেন ভিক্টোরিয়া পরের দিন। লিখলেন,
আমি ক্ষমা প্রার্থী। আমার এমন ভীষণ লজ্জা করছিল যে আমি বলতে চাইনি, তাই বললাম। আর যে কথা আপনাকে বলার জন্য অপেক্ষা করছিলাম তাই বলা হলো না। আমার কষ্ট হচ্ছে, আপনাকে ধন্যবাদটুকুও জানাতে ভুলে গেলাম যে। ভিক্টোরিয়ার বাবা মা রাজি হলেন না রবীন্দ্রনাথের জন্য তাদের স্যান এড্রেসোর বাড়িটা ছাড়তে। এখন উপায়? যে রকম করে হোক রবীন্দ্রনাথের জন্য প্লাতা নদীর ধারে একটি বাড়ি ভিক্টোরিয়া চাই চাই। ছুটলেন তিনি এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছে। নদীর পাশে চমৎকার একটি বাড়ি আছে ওর, সাদা রঙের নতুন বাড়ি, নাম মিরাল রিও। তবে আত্মীয় রাজি হলেন মাত্র 1 সপ্তাহের জন্য বাড়িটা দিতে। 7 দিনে কি হবে? রবীন্দ্রনাথ থাকবেন যত দিন খুশি। আত্মীয় সুযোগ বুঝে চড়া ভাড়া চাইলেন। ভিক্টোরিয়া দিলেন তার হীরের নেকলেস বিক্রি করে। সেই টাকায় ভাড়া নিলেন মিরাল রিও। 11ই নভেম্বর বিকেল 3টে। ভিক্টোরিয়া গেলেন রবীন্দ্রনাথকে আনতে। আজ থেকে মিরাল রিওতে থাকবেন রবীন্দ্রনাথ। হঠাৎ সমুদ্র থেকে এলো এক খ্যাপা বাতাস, এলোমেলো তাণ্ডব চালালো আকাশ জুড়ে। ভিক্টোরিয়া, আকাশ জুড়ে বিশাল কালো মেঘ, মনে হচ্ছে শুরু হতে চলেছে শান্তিনিকেতনের কাল বৈশাখী। এ কি কোনো প্রলয়ের সংকেত? স্যান ইসিড্রোর পথে জিজ্ঞেস করলেন রবীন্দ্রনাথ। মাঝে মাঝে বসন্তকালে এমন ঝড় হয় এখানে, ভারী বাহারি ঝড়ে। ঝড়ে ছেঁড়া ফুলে রঙিন হয়ে ওঠে আকাশ, বললেন ভিক্টোরিয়া। মিরাল রিওর সামনে গাড়ি পৌঁছাতেই শুরু হলো প্রবল ঝড়, আর হাজার হাজার গোলাপ পাপড়ি বাগান থেকে ছিঁড়ে উড়ে আসতে লাগলো রবীন্দ্রনাথ আর ভিক্টোরিয়ার দিকে। আকাশে কালো মেঘ, ধারে ধারে তার আলোর পাড়। গোলাপ ফুলের হাজার হাজার পাপড়ি উড়ে আসছে ঝড়ে, আর তারই মধ্যে দূর থেকে ভেসে আসছে অসংখ্য শঙ্খধ্বনি। রবীন্দ্রনাথকে বললেন ভিক্টোরিয়া, এই আওয়াজ সমুদ্রের। কবি, আজ প্রকৃতি তোমাকে বরণ করে নিল এখানে। যতক্ষণ খুশি থাকো, এখন তুমি শুধুই আমার, আর কারও নও। ভিক্টোরিয়া তার হাতটি বাড়িয়ে দিলেন রবীন্দ্রনাথের দিকে। রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার হাতটি নিলেন নিজের হাতে। এই প্রথম স্পর্শ করলেন তার পরস্পরকে। রবীন্দ্রনাথ তাকালেন ভিক্টোরিয়ার দিকে। ভিক্টোরিয়া বললেন, এসো। ওরা ঢুকে গেলেন মিরাল রিওর অন্দরমহলে। বন্ধ হলো দরজা। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথকে নিয়ে দাঁড়ালেন মিরাল রিওর বারান্দায়। এমন একটি বারান্দারই স্বপ্ন দেখেছিলেন ভিক্টোরিয়া। তার মুক্তির বারান্দা, তার ভালোবাসার বারান্দা, তার আর রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব বারান্দা। বারান্দা থেকে দেখা যায় প্লাতা নদী। প্লাতা মানে রূপা, বললেন ভিক্টোরিয়া। আর মিরাল রিও মানে? নদী দেখা। আমি নদীর দেশের মানুষ। আমার যৌবনটা তো কেটেছিল নদীর ওপর ভেসে ভেসে। জানি, তোমাকে নিয়ে যা লেখা পাই সব পড়ি। কেন তুমি স্প্যানিশ জানো না বলো তো? তোমাকে মনের কথা বলা সহজ হতো আমার পক্ষে। বিজয়া, মনের কথা বলার আরো অনেক উপায় আছে। বিজয়া? আজ থেকে তোমার নতুন নাম বিজয়া। কি সুন্দর নাম, কিন্তু মানে কি? তুমি এলে আমার শেষ জীবনে, একেবারে সন্ধ্যা লগ্নে। আর হয়তো বেশি দিন বাকি নেই আমার। এসেছো আমার বিসর্জনের বেলায়, তাই তুমি বিজয়া। আর ঠিক সেই সময় গোলাপ পাপড়িরা ভাসতে ভাসতে নামছে আকাশ থেকে। গোলাপির রঙে আচ্ছন্ন প্লাতা। ভিক্টোরিয়ার হাতে হাত রেখে রবীন্দ্রনাথ বললেন, কি অপূর্ব গোলাপি কুয়াশা বিজয়া। প্রকৃতির এই অপরূপ রূপ আগে দেখিনি। রাতে খাওয়া দাওয়ার পর ভিক্টোরিয়া এলেন রবীন্দ্রনাথের শোয়ার ঘরে। দেখতে লাগলেন খুব মন দিয়ে রবীন্দ্রনাথের জন্য আয়োজনের কোনো ত্রুটি আছে কিনা, কোনটা হিনকি তার আচরণ। কদিন আগে সেই লাজুক মেয়েটি আর দেখাই যাচ্ছে না। রবীন্দ্রনাথের মনে হলো বিজয়া তাকে অনেক দিন চেনেন, তিনিও বিজয়াকে জানেন অনেক দিন। এই যে একা ঘরে এত কাছাকাছি তারা, সেটা যেন অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বিজয়া, তোমার সম্পর্কে আমি কিন্তু বিশেষ জানি না।
বন্ধুত্বের জন্য তো কিছু জানাশোনা প্রয়োজন। বললেন রবীন্দ্রনাথ। কি জানতে চাও বলো? শুধু যেটুকু তুমি বলতে চাও সেইটুকু। আমি তো এক আকাশ বলতে চাই তোমাকে। তবে তাই বলো, এখানে আমি ছাড়া তো তোমাকে থামিয়ে দেওয়ার কেউ নেই। আমার রবীন্দ্রনাথ, কত তাড়া কিসের তোমার? আমার এই বাড়িতে একসঙ্গে থাকবো অনেক দিন, অনেক মাস, অনেক বছর, অনন্তকাল। তুমি আমাকে জানবে, আমি তোমাকে। তবু তুমি আমাকে এত ভালোবাসলে কি করে? কি করে জানলে ভালোবাসি? একবারও জানাওনি বলে। আমি তোমাকে আজ রাতে শুধু এইটুকুই বলছি, আমি বিবাহিত। স্বামীকে 2 বছর আগে সম্পূর্ণ ত্যাগ করে চলে এসেছি। 10 বছর ধরে আমার এক অবৈধ প্রেম জীবনও আছে। মূলত শরীরের আকর্ষণ, শরীরের তৃপ্তি বলতে পারো। আমি ল্যাটিন আমেরিকার নষ্ট মেয়ে। এই অবৈধ প্রেম জীবনেও আমি ক্রমশ ক্লান্ত। যত ক্লান্ত হয়েছি আমি প্রেম জীবনে, তত আমি তোমার সঙ্গে মনে মনে সহবাস করেছি দিনরাত। তুমি আমি এক হয়ে গেছি রবীন্দ্রনাথ। এক সময় মনে হয় আমার নিজের কোনো অস্তিত্বই নেই। আমার সমস্ত স্বপ্নের শেষ তোমার মধ্যে, সব বাসনার পূরণ তুমি। যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আশ্রয় নিই তোমার লেখায়। 10 বছর তোমার পথ চেয়ে অপেক্ষা করছি। অন্দ্রে জিদের অনুবাদে তোমার গীতাঞ্জলি পড়ার পর থেকে অনেক দুঃখ পেয়েছি জীবনে, অনেক অপমানে প্রতিদিন মরেছি। কখনো ভাবিনি তোমাকে এইভাবে পাবো। ভিক্টোরিয়ার কণ্ঠ আবেগে কাঁপতে থাকে। তিনি সরে আসেন রবীন্দ্রনাথের খুব কাছে। রবীন্দ্রনাথ হাত রাখেন ভিক্টোরিয়ার বাহুতে। বেশ কিছুক্ষণ তার হাতটা সেখানে থাকে একভাবে। ভিক্টোরিয়ার ভালো লাগে রবীন্দ্রনাথের এই স্নিগ্ধ, শান্ত, অথচ হৃদয় তপ্ত স্পর্শ। রবীন্দ্রনাথ বললেন, কি সুন্দর, কি নরম। আলতো চুমু খান ভিক্টোরিয়ার বাহুতে। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথের খুব কাছে, খাঁচের উপর। বললেন, এবার যাই, অনেক রাত হলো। কাল দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। রবীন্দ্রনাথের মসৃণ উজ্জ্বল কপালে ভিক্টোরিয়া ছোট্ট একটি চুম্বন দিয়ে বেরিয়ে যান ঘর থেকে। পরের দিন অনেক ভোরে উঠেই লিখতে বসলেন রবীন্দ্রনাথ। সারা রাত তাকে কবিতাটা জ্বালিয়েছে। সকালে এক ঝলকে লিখে ফেললেন। শেষ লাইনগুলো লেখার পর মনে হলো বিজয়ের ভালো লাগবে না। সে তো চায় না আমি চলে যাই, হয়তো চলে গিয়েও থেকে যাব। খাবার টেবিলে পড়ে শোনালেন ভিক্টোরিয়াকে, হে বিদেশি ফুল, যবে তোমাকে শুধাই বলে দেখি, মোরে ভুলিবে কি? হাসিয়ে দুলাও মাথা, জানি জানি, মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে। 2 দিন পরে চলে যাব দেশান্তরে, যেন দুয়ারের টানে স্বপ্নে আমি হব তব ছেনা। মোরে ভুলিবে না, মোরে ভুলিবে না। যা ভেবেছিলেন রবীন্দ্রনাথ। ভিক্টোরিয়ার ভালো লাগলো না এই শেষ ছত্রটি। চোখে জল এসে গেল তার। কাল রাত্রে প্রায় সারা রাত জেগেছিলাম আমি। ভাবছিলাম কি ভাবছিলে? ভাবছিলাম তোমার চৌকাঠে মাথা দিয়ে সারা রাত শুয়ে থাকি, সারা রাত। যদি কখনো দরজা খুলে যায়, এই আশায়। আমিও তো সারা রাত দরজা শুধু ভেজিয়ে রেখেছিল, আগল দিইনি ভেতর থেকে। যদি তুমি আসো সেই আশায়। বিজয়া, কাল রাতে তুমি এলে না আমার ঘরে। এলো তোমার মনের কথা। তুমি যে আসতে চেয়েছিলে সেই ইচ্ছেটা এসেছিল আমার কাছে। সেই কথা ধরা পড়লো আমার ভোরবেলার কবিতায়। বারে শুধু মনে হলো খুলি দুয়ার খুলি, ক্ষণেক পরে ঘুমের ঘরে কখন যেন ভুলি। কোন অতিথি দ্বারের কাছে একলা রাতে বসে আছে, ক্ষণে ক্ষণে তন্দ্রা লেগে মন শুধালো যাবে। বলেছিলেন আর কিছু নয়, স্বপ্ন আমার হবে। জানো বিজয়া, মানুষের মন বড় অদ্ভুত। কাল রাতে তোমার ইচ্ছে হলো আমার কাছে আসবে। সেই ইচ্ছে তোমার মনে আর ফিরে আসতে নাও পারে, অথচ আমি থাকবো প্রতীক্ষায়। যদি আসো
এই অনিশ্চয়তা আর যন্ত্রণায় বুঝি প্রেম। আজ হতে মোর ঘরের দুয়ার রাখবো খুলে রাতে, প্রদীপ খানি রইবে জ্বালা বাহির জানালাতে। আজ হতে কার পরশ লাগি পথ তাকিয়ে রইব জাগি, আর কোনদিন আসবে নাকি আমার পরাণ সে, যুধির মালা গন্ধখানি রাতের বাতাস দিয়ে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মৈতি চ্যানেলে।